তোমাদের ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম আজকে তোমাদের এটা হচ্ছে সবচেয়ে সহজ পরীক্ষা। এবং বেঁচে থাকতে গেলেই মাঝে সাঝে সার্জারি করতে হয় না, দেখবে অনেক সময় টিউমার হয়, কারো অ্যাপেন্ডিক্স কাটে, কারো নানা রকমের অপারেশন আছে। আবার এই যে বেশি বয়সে কোনো একটা জায়গায় কিছু হলো, তা বায়োপসি করতে হয়, দাঁত খারাপ হয়ে গেলে পরে দাঁত তুলতে হয়, নানা রকম কারণে রক্তপাতের সম্ভাবনা থাকে। কাজেই রক্তপাতের সম্ভাবনাটা যদি আগে থেকে জানা থাকে তাহলে সেরকমভাবে ব্যবস্থা নিয়ে তবে অপারেশনটা করা যায়। নাহলে অপারেশন করতে গেলে যদি ব্লিডিং বেশি হয় তাহলে পরে জীবন সংশয়, বুঝতে পারছো? সেই জন্য এই ক্ষেত্রে ব্লিডিং টাইম ক্লটিং টাইম করলে পরে একটা গ্রস অনুমান করা যায়। দুটো যদি অ্যাবসলিউটলি নর্মাল থাকে তাহলে পরে সাধারণত আশা করা যায় যে সেরকম কোনো রকম অসুবিধা হবে না, রক্তপাতজনিত অসুবিধা হবে না, বুঝতে পারছো? এখন লার্জ ব্লাড ভেসেল যদি কোনো জায়গায় কেটে যায়, সেটা সার্জারি হোক বা অ্যাক্সিডেন্টই হোক, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ন্যাচারাল যে প্রসেস সেই প্রসেসে হবে না, বুঝতে পারছো? আমাদের ভিতরে যেমন একটা জায়গায় যদি একটা স্মল ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় তাহলে প্রত্যেকের অভিজ্ঞতা আছে, কোনো কিছু ছাড়াই সেটা সেরে যায়। দাড়ি কাটতে গিয়ে যে মাঝে মাঝেই রক্ত বেরোয়, আমরা কিছুই করি না, এমনিই কমে যায়, এমনি ব্লিডিং বন্ধ হয়ে যায়। হিমোস্ট্যাসিস, সেসেশন অফ ব্লিডিং আফটার দি ভেসেলে এনি ভেসেল ইজ উন্ড, এটা হচ্ছে হিমোস্ট্যাসিস, ডেফিনিশন দেখে নেবে। এখন এটা এমনি ছোটো স্মল ব্লাড ভেসেল হলে পরে যেখানে প্রেশার কম সেখানে এমনিই হয়ে যায়। এই তোমরা যে প্রিক করো, তুমি যদি কিছু নাও করো একটু পরেই দেখবে বন্ধ হয়ে গেছে, বরং বন্ধ হয়ে যায় বলেই চাপ দিয়ে বার করার চেষ্টা করতে হয়। তার মানে সেখানে ইনজুরিও একটা ভেসেলের ইনজুরি হলে কাজে এটার সঙ্গে থিওরির একটু যোগ আছে। আমি একটু আইডিয়াটা দিয়ে দেবো, কিন্তু বই থেকে পড়ে নিতে হবে। কোনো ব্লাড ভেসেল যখনই ইনজুরি হয় তখন নেচার চেষ্টা করে রক্তপাতটা বন্ধ করতে। কীভাবে বন্ধ করতে চেষ্টা করে? প্রথমে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশন শব্দটাই হচ্ছে স্মল আর্টারি বা আর্টেরিওল, যেখানে স্মুথ মাসেল আছে সেটা কনস্ট্রিক্ট হয়। এটা মেকানিক্যাল কারণেও হতে পারে এবং প্লেটলেট থেকে ডিরাইভড হয়ে কোনো মেটেরিয়ালও আসতে পারে, সেরোটোনিন, এগুলোর জন্য হতে পারে। ভেসোকনস্ট্রিকশন হয় এবং ভেসোকনস্ট্রিকশনের পরে যেহেতু সার্কুলার রয়েছে তাই সেটা ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে কি প্রাইমারি একটা প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়। প্লেটলেট মানে বাংলা বড় অনুচক্রিকা, যেগুলো সার্কুলেশনে রয়েছে তারা নর্মালি মুভ করছে, কিন্তু যেই কোনো একটা জায়গায় ইনজুরি হলো সেখানে কোলাজেন বা এগুলো এক্সপোজার পেলো এবং সেখানে গিয়ে প্রথমে অ্যাডেশন হওয়ার পরে তারপরে অ্যাক্টিভেশন হয়, মানে সেটা শেপ সাইজ পরিবর্তন হয়, তার সঙ্গে সঙ্গে সিক্রেশন হতে থাকে এবং তার অ্যাক্টিভিটি বেড়ে যায়, মেটাবলিক অ্যাক্টিভিটি, এবং তার সঙ্গে আরও আবার আসে, আরও প্লেটলেট আসে, এটা এগ্রিগেশন হয়। এই এগ্রিগেশন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লটিং প্রসেস, যেটা কোয়াগুলেশন প্রসেস, সেটাও তার সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় এবং আলটিমেটলি প্রথমে যে প্লেটলেট প্লাগ ফর্মেশন হয় সেটা দিয়েই তোমার স্মল ব্লাড ভেসেলের যে ইনজুরিগুলো হয় সেগুলো একটা পিন প্রিক, এগুলো হয়ে যায়, এগুলো ক্লোজড হয়ে যায়। তারপরেও সেটাকে প্রোটেকশন হিসেবে ক্লটিং ফ্যাক্টর আসছে, সেটাতে ক্লটিংয়ে তোমাদের এগুলো ক্লাসে হয়েছে না, ক্লটিং এগুলো ক্লাসে আলোচনা হয়েছে না, হায়ার সেকেন্ডারি কোর্সেও তো এগুলো পড়ানো হয়েছে, তাই না? হায়ার সেকেন্ডারি কোর্সে পড়ানো হয়েছে না তোমাদের এগুলো? রক্ততঞ্চন এগুলো হায়ার সেকেন্ডারি কোর্সে আছে, তো ফিজিওলজির বেশিরভাগটাই হায়ার সেকেন্ডারি কোর্সে আছে। সেই জন্য যারা ফিজিওলজি ভালো করে পড়ে এসছে, মানে আগে তোমার ওই হায়ার সেকেন্ডারি, তারা মোটামুটি অ্যান্সার করতে পারে। এই জন্য ফেল করার সম্ভাবনা খুব কম, তাও করে যায়, কী করা কী করে কে জানে। এখন সেখানে ক্লটিং ফ্যাক্টর সেখানে তৈরি হচ্ছে। আমাদের লিকুইড ফিব্রিনোজেন থাকে সলিউশন সার্কুলেশন, ফিব্রিনোজেনটা ফিব্রিনে পরিণত হয়, একটা সলিবল একটা ইনসলিবল, সেটা থ্রেডের মতন এবং সেটা মাকড়সার জালের মতন হয়ে ব্লাড ভেসেল মানে ব্লাড সেলগুলোকে আঁকড়ে থাকে। তার প্রথমে একটা রিলেটিভলি লুজ প্লাগ হয় এবং তারপরে সেটাকে ক্লট রিট্রাকশন হয়। রিট্রাকশনটা আবার প্লেটলেটের সাহায্যে হয়। প্লেটলেটের মধ্যে এই সমস্ত অ্যাক্টিন মায়োসিন এবং থাম্বোস্পন্ডিন এই সমস্ত প্রোটিন রয়েছে, যেটার সাহায্যে ক্যালসিয়াম তো লাগেই, ক্লটটা রিট্রাকশন হয়। মানে তার মানে যে যতটা ছিদ্র হয়েছে তার উপরে বেশি পরিমাণে তৈরি হলো, তারপর সেটাকে আবার রিট্রাক্ট হয়ে সেটা যে জায়গাটাকে লুমেনটাকে আর ক্লিয়ার করে দিল। উদ্দেশ্য নেচার যেটা করছে, সে চাইছে যে ব্লাড ফ্লোটা ডিস্টালি হোক। কাজে একটা জায়গায় যখন একটা ক্লাম্প যখন একটা তৈরি হলো,
ক্লট যখন তৈরি হলো, ক্লটটা দিয়ে যদি সেই লুমেনটা ব্লকড হয়ে থাকে, তাহলে পরে একটা পারপাস সার্ভ হলো, যাতে ব্লিডিংটা, ফার্দার ব্লিডিংটা বন্ধ করবে। কিন্তু ডিস্টাল পার্টও তো সার্কুলেশন চাই, সেই জন্য নেচার করেছে ক্লটটা রিট্রাকশন করে। রিট্রাকশন করলে পরে সেক্ষেত্রে ওই জায়গাটা আবার অন্তত কিছুটা ওপেনিং পায়, যাতে ব্লাডটা যেন ডিস্টালি যেতে পারে। নেচার এরকম ব্যবস্থা করে রেখে দিয়েছে। কাজে এগুলো তোমরা টেক্সট বই থেকে পড়ে নিতে হবে তোমাদের। হ্যাঁ, ক্লটিং কীভাবে হয়, কী কী পাথওয়ে আছে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, কমন পাথওয়ে, হ্যাঁ, কীভাবে সেটা হয় সেটা তোমাদের জানতে হবে। এগুলো বুঝতে পারছো, সব বই দেওয়া আছে। এখন তার মানে এখন দুটো পরীক্ষা দরকার। একটা হচ্ছে প্লেটলেট ফাংশন, প্রাইমারি প্লেটলেটের যে ফাংশন স্মল ব্লাড ভেসেলের জন্য, সেটা হচ্ছে ব্লিডিং টাইম দিয়ে বোঝা যায়। আর ক্লটিং টাইম হচ্ছে যে একটা ব্লাড, তুমি দেখবে যে ব্লাড যখন বেরিয়েছে, প্রত্যেকের এরকম অভিজ্ঞতা আছে, বেরিয়ে যখন বাইরে পড়ে রয়েছে, খানিকক্ষণ পরে দেখবে সেটা থকথকে হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে ক্লটিং। ক্লটিং, কোয়াগুলেশন যেটাকে বলে, মানে একদম সেমি সলিডের মতন হয়ে যায়, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা সংকুচিত হয়, বোঝাও যায় অনেক সময়। যাই হোক, তোমার এখন ক্লটিংয়ের জন্য হচ্ছে ক্লটিং টাইম। এটা এখন ব্লিডিং টাইম কী করে করে, এখন এই যে আমি সাধারণত এই যে পুস্তকটা আমি কেন বলেছি তোমাদের ক্ষেত্রে, যে এটাতে সংক্ষেপে লেখা আছে, বুঝতে পেরেছো তো। মানে সময় এখন মানুষের খুব কম, নানা রকমের চারপাশে যে নানা রকমের যে ঘটনা ঘটে চলেছে, হ্যাঁ, এবং মানুষের মনে যে আনন্দের যে উৎস আছে, সেগুলোর জন্য অনেক সময় ব্যয় হয়ে যায়। সেই জন্য এমন সমস্ত বই আমি দিয়ে রেখেছি, যা তোমাদের বলে দিচ্ছি যে এই বইটাতে অনেক স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এর থিওরিটা ভালো আছে। আরেকটা বই আছে এবি সিং মহাপাত্র, ABSM, উনি আমাদের, এনার সঙ্গে আমার পরিচয় আছে এই অথার, এর ABSM এর আন্ডারে আমি কাজও করেছি, অনিলবরণ সিংহ মহাপাত্র। তারও যে বইটা আছে, সেই বইটাতে পিছনের পার্টে তার প্র্যাকটিক্যালের অনেকটাই দেওয়া আছে, কিন্তু হেমাটোলজিটা অতটা দেয়নি, থিওরির মধ্যেই আলোচনা করা আছে। ওই বইটাও আমি সাধারণ ছেলেদের জন্য রিকমেন্ড করি, কারণ যাদের সময় কম, বুঝতে পারছো তো, টাইম একটা তোমাদের কমিউনিকেশনের জন্য এবং নানা রকমের মানে তোমার এই সিগন্যাল পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য বহু সময় ব্যয় হয়ে যায় এখন, যেটা আগে অতটা হতো না। আগে এখন সবাই রাস্তাঘাটে সবসময় দেখছি লোকে কথা বলছে, সেটা এতটা আগে ছিল না। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে এর জন্য সময়ের জন্য এই সমস্ত বইগুলো কেন আমি রিকমেন্ড করছি, অ্যাভারেজ এই সময়টা যদি এটা তো কিছুটা ব্যয় করে, তারপরে ওভারঅল প্রিপারেশনটা তার হয়ে যায়। এই যে দেবাশিস প্রামাণিকের, প্রফেসর দেবাশিস প্রামাণিকের যে প্র্যাকটিক্যাল নোটটা, আর তার সঙ্গে থিওরি বইটা, আর মহাপাত্র সাহেবের ইচ্ছে রয়েছে, ওটার মধ্যে পিছনের দিকটায় অ্যাপেন্ডিক্সের মধ্যে এটা অনেকটাই প্র্যাকটিক্যালটা তোমাদের কভার করা আছে, শুধু হেমাটোলজিটা দেয়নি। সেটাতেও তোমার অনেক কাজ হবে। চ্যাপ্টারগুলো সংক্ষেপে লেখা আছে, কিন্তু যেটা যেটা স্যালিয়েন্ট ফিচার সেখানে দেওয়া আছে, ওটা পড়ে নিলে পরে অনেকটাই কাজ হয়ে যাবে, ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছো জিনিসটা? এটা আমি অ্যাভারেজের জন্য বললাম, তোমরা আবার মনে করবে না যে আমি তোমার তুচ্ছতাচ্ছিল্য করছি। হ্যাঁ, আমাদের এত জ্ঞান আছে, লাইব্রেরি কি আমাদের এইটুকু পড়ানোর জন্য হয়েছে? এটা ঠিক, সেই জন্য কিন্তু আমি অ্যাভারেজের জন্য বলছি, ফাঁকিবাজদের জন্য একটু একটু বলতে হয়। হ্যাঁ, তা এখন তাদের সময়টাও যেন পাশও করে যায়, তারা মোটামুটি জ্ঞানও হয়ে যাবে তাতে। এই দুটো বই খুব ভালো, মার্কেটে খুব সুন্দর রয়েছে। অন্যান্য বইগুলো যেমন এই তোমার LPR বা অন্যান্য যেই জৈনের যে বই, দুটো করে খণ্ড আছে, কাজেই আর একটু বেশি লেখা আছে, কিন্তু সেটা সময় বার করে নিতে হবে তোমাদের, পড়তে পারলে খুবই ভালো। আর আমরা জ্ঞানং বা এগুলো যে ফলো করি, ওরা তো এই ধরনের সিলেবাস অনুযায়ী তৈরি হয় না, এটা একটা ওয়াইড নলেজের জন্য যারা দিয়েছে, সেই জন্য সেটা সময় পেলে পড়তে পারো। বার্নলেভি, অন্যান্য বই যেগুলো আছে সেই। এখন এক্ষেত্রে তোমার ব্লিডিং টাইম টেস্ট করতে হলে পরে তোমার কি করতে হবে, এটা আইদার ইয়ার লোবিউলে অথবা ফিঙ্গার প্রিক করেই সাধারণত এটা করা হয়। সেই জায়গাটা ভালো করে তোমার স্পিরিট দিয়ে 70% অ্যালকোহল দিয়ে প্রথমে সেটাকে অ্যাসেপ্টিক করে নিতে হবে, এবং তারপর ড্রাই, কমপ্লিটলি যেন ড্রাই হয়ে যায়। তারপরে একটা প্রিক করতে হবে, একটু ডিপ প্রিক করতে হবে, 3 মিলিমিটার এরকম প্রিক করতে হবে। প্রিক করলে পরে যেই মুহূর্তে ব্লাডটা বেরিয়ে আসবে, তুমি হয় রিস্টওয়াচ দেখবে, না তোমাদের যে স্টপ আছে মোবাইলে, স্টপ ওয়াচ সেটা স্টার্ট করবে কি যে সাধারণত এখানে আমরা দুটো একসঙ্গেই করি, কিন্তু আলাদা আলাদা করতে পারলে ভালো হয়। তাহলে একজনে যখন প্রিক করলো, যেই ব্লাডটা বেরোলো, তখন সেই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে রাইট ক্যাপিলারি মেথডে
ক্লটিং টেস্ট, সেটা করবে কি এখানে টাচ করবে, ব্লাড করলে পরেই এখানে ক্যাপিলারি অ্যাকশনে চলে আসবে, একটু নিচের দিকে রাখলে গ্র্যাভিটিও সাহায্য করবে, দেখবে খুব সহজেই এখানে অবধি চলে এসছে। এই করতে করতে সময় কিছুটা চলে যাবে। 30 সেকেন্ড বাদে তখন 30 সেকেন্ড বাদে তখন তুমি করবে কি, যে এই একটা যেটাতে টাচ করবে, কোনো রকম প্রেশার দেবে না, টাচ করবে। 30 সেকেন্ড বাদে প্রথমে একটা বিগ স্পট হলো, তা আবার 30 সেকেন্ড বাদে আবার টাচ করবে, আবার 30 সেকেন্ড বাদে আবার টাচ করবে, দিয়ে যাবে, এই দিয়ে গেলে, এইভাবে গেলে পরে তুমি দেখবে যে 5-6টা ইসের পরে আর আসছে না, ব্লাড তোমার আসছে না, মানে তোমার সিজেশন অফ ব্লিডিং হয়ে গেছে। তাহলে সেটা হচ্ছে ব্লিডিং টাইম, 2 to 6 মিনিটের মতন এটা লাগে। আর যে মনে করো এইটা নিয়েছে, এটাতে ব্লাডটা চলে এসছে, সেটা সাবধানে এভাবে একটু রাখবে হাতের মধ্যে, তাহলে পরে হবে কি টেম্পারেচারটা পাবে, ক্লটিং প্রসেসটা সেখানে সুবিধা হয়। তারপরে সে 2 মিনিট বাদে সে করবে কি, এই একটা সাইড থেকে ভাঙবে, সাবধানে ভাঙলে প্রথমে দেখবে যে ওটা সহজেই ভেঙে যাচ্ছে, তারপরে দেখবে সাবধানে ভাঙলে একটা থ্রেড মতন বেরিয়ে এসছে, এরকম গিয়ে তোমার থ্রেড মতো বেরিয়ে এসে যে ছোট অংশটা সেটা ঝুলে রয়েছে। ওই যে থ্রেড যখন বেরিয়ে গেল, তার মানে কি সেখানে ফিব্রিন থ্রেড সেখানে তৈরি হয়ে গেছে। প্রথমে তো ফিব্রিনটা তৈরি হবে, তারপরে আবার ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, সেটা দিয়ে আরও সেটা স্ট্রং হয়ে যাবে। যখন তুমি এটা ঝুলতে তুমি দেখবে বুঝতে পারবে না এটা কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে ক্লটিং টাইম। স্টপ ওয়াচ থেকে তোমাকে সেটা দেখতে হবে, অথবা রিস্ট ওয়াচ থেকে তোমাকে এটা দেখতে হবে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে ক্লটিং টাইম, এটা 2 to 8 মিনিট। বুঝতে পারছো এই জিনিসটা? যদি এখন জানা নেই কারোর, এখানে সবারই মোটামুটি নর্মাল, কারোর কোনো ব্লিডিং টেন্ডেন্সি নেই, কাজেই এটা শুধু সার্জারির জন্য সে নয়, এবং কারোর কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কি না সেটা ডায়াগনোসিসের জন্য এটা করতে হবে। তার মানে কি, যদি কোয়াগুলেশন ফ্যাক্টরের ডিফেক্ট থাকে, তাহলে পরে সেখানে সেটা ক্লটিং টাইমটা প্রলংড হবে। আর প্লেটলেট কাউন্ট বা তার ফাংশন যদি কম থাকে, তাহলে পরে সেক্ষেত্রে তোমার ব্লিডিং টাইমটা বেশি হবে, ক্লটিং টাইম নর্মাল থাকবে। যেমন তোমাদের এখানে 42 পাতায়, তোমাদের এটা যারা আছে দেখতে পারো, 42 পাতায় এটা রয়েছে, এই যে বুঝলে, তোমার এই যে ডিটারমিনেশন অফ ব্লিডিং টাইম, এটা আমি ব্লিডিং টাইমটা এখানে যেটা লেখা আছে সেটা সম্বন্ধে আমি এটা পড়ে দিচ্ছি, এটা শুনে নাও। এখানে determination of bleeding time, Duke method. Blood can be collected from fingertip or earlobe, but for the sake of convenience, it is usually collected from fingertip. A deep puncture within bracket 3 to 4 millimeter is made in the finger after the finger is cleaned with alcohol and dried fully. Blood must flow spontaneously without any squeezing. মানে চাপ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে যেন রক্তটা বেরিয়ে আসে, সেটা দেখতে হবে। তারপরে 2 নম্বরে কি বলছে, এ স্টপ ওয়াচ ইজ স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ দি ব্লাড অ্যাপিয়ার্স ইন দি ফিঙ্গার। 3 নম্বরে যে ব্লাড ইজ সোকড অন এ ফিল্টার পেপার টু ড্রাইনেস এভরি 30 seconds. The spots of blood are spread along the edge of the filter paper. One should note that the puncture spot on the finger should not be pressed by the filter paper. ফিল্টার পেপার দিয়ে কোনো চাপ দেবে না, স্বতঃস্ফূর্ত হবে, ওটাতে অ্যাবজর্পশন হয়ে যাবে। As bleeding stops, there is no further soakage and there is no new spot of blood. Now the number of blood spots is counted and multiplied by 30 seconds. Then this gives rise to bleeding time. হয়ে গেল, এটা হচ্ছে ব্লিডিং টাইম, এটা হচ্ছে মেথডটা। এটা তোমাদের সামনে দেখিয়ে দেবে আমাদের যে টেকনিশিয়ান আছে, হ্যাঁ, তোমাদের সে হেল্প সব করছে, তোমাদের দেখিয়ে দেবে, তোমরা নিজেরাও করবে, দেখে নিই। তার ক্লটিং টাইমের ভিতরে এটা হচ্ছে রাইটস ক্যাপিলারি গ্লাস টিউব মেথড। এটা সবটা পড়ছি না, কারণ এগুলো তো কিছুটা তো আগেই বলা আছে। এটা হচ্ছে যে দি টিপ অফ দি ক্যাপিলারি টিউব ইজ ইনসার্টেড ইন্টু দি ড্রপ অফ ব্লাড অ্যাট দি ফিঙ্গার টিপ, and the other end of the capillary tube should be at a lower level. Blood will enter the capillary tube and fill it. After waiting for 2 minutes, small bits of capillary tube are broken off from the tip of the capillary tube at an interval of 15 seconds. তুমি 30 সেকেন্ড অন্তর করতে পারো, ওটা কোনো কিছু যায় আসে না। Until a thread of fibrin forms between the broken ends. At this point, the time is noted from the stopwatch.
the time taken of clot formation is the clotting time. তারপরে হচ্ছে পয়েন্টস টু নোট, এবার সেখানে ডিসকাশনের মধ্যে আছে যে ব্লিডিং টাইম ইনক্রিজ ইন পারপিউরা, ভন উইলিব্র্যান্ডস ডিজিজ, উইকনেস ইন ক্যাপিলারি ওয়াল। এটা কি পারপিউরা বলতে কি বোঝায়? পিউআরে এটা হচ্ছে পেটেচিয়াল ব্লিডিং। মশা কামড়ালে দেখবে, মশা কামড়ায় না, প্রত্যেকে মশা কামড়ালে দেখবে ছোটো 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 স্পট হয়। বাচ্চারা বেশি ঘুমিয়ে থাকলে ওরা তো পট করতে পারে না, দেখবে জায়গায় জায়গায় স্পট হয়ে রয়েছে। সেই ধরনের স্পট স্পন্টেনিয়াসলি লোকের হতে পারে, স্বতঃস্ফূর্তভাবে কোনো রোগে হতে পারে। হ্যাঁ, তখন এটা হচ্ছে পেটেচিয়াল হেমারেজ বা এটি হচ্ছে পারপিউরা। সাধারণত থ্রম্বোসাইটোপেনিক পারপুরা কমন, থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায়। থ্রম্বোসাইটের অপর নাম হচ্ছে প্লেটলেট, প্লেটলেট, আর বাংলায় বলে অনুচক্রিকা, ক্ষুদ্র ক্ষুদ্র চাকার মতো থাকে, বুঝতে পেরেছো? সংখ্যা, এদের সংখ্যা তোমাদের জানা আছে। হ্যাঁ, প্লেটলেটের কাউন্ট কত তুমি বলো? প্লেটলেটের নর্মাল কাউন্ট কত? হ্যাঁ, নর্মাল কাউন্ট, তাহলে ওই মোবাইলটা রাখবে, চট করে বার করে ওইটা আমাকে বলবে, তাহলে বুঝতে পেরেছো? আর যদি মুখস্থ রাখতে পারো তো রাখবে। এগুলো কিছু কিছু জিনিস মুখস্থ করে রাখতে হবে তোমার, বুঝতে পারছো? রাখা ভালো, এটা সবসময় কাজে লাগবে তোমার। এটা হচ্ছে 1.5 লাখ থেকে 3.5 লাখ এরকম, হ্যাঁ, পার কিউবিক মিলিমিটার সংখ্যায় থাকে। জিজ্ঞাসা করে ব্লিডিং টাইম পরীক্ষার সময়। হ্যাঁ, এই প্লেটলেটের তারপরে কোথায় বডির তৈরি হয়, বলবে রেড বোন ম্যারোতে তৈরি হয়। কোন সেল থেকে তৈরি হয়? মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। হ্যাঁ, সেই হাফ লাইফ কত বলবে? 4 days বা 5 days, তুমি একটা বলবে, যেটা বই লেখা থাকে, পড়ে নেবে ভালো করে। তবে যে কী কী গ্র্যানিউল থাকে বলবে আলফা গ্র্যানিউল এবং ডেন্স গ্র্যানিউল। আলফা গ্র্যানিউলে কী থাকে, ডেন্স গ্র্যানিউলে কী থাকে, এগুলো বই থেকে পড়ে নেবে। এগুলো এটা থিওরি ক্লাস নয়, আমি অত মুখস্থ করে রাখতে পারি না। এগুলো তোমার এগুলো জিজ্ঞাসা করবে। কাজে ব্লিডিং টাইম প্রলংড হতে পারে কি? তার মানে যে পারপিউরা, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আবার থ্রম্বোসাইট নর্মাল আছে, যদি ফাংশনাল যদি থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তাহলেও হতে পারে। দেখবে কতগুলো রোগের নাম আছে, মেডিসিন টেক্সটে কতগুলো নাম দেওয়া আছে, প্রোটিনের কোনো ডেফিসিয়েন্সি বা এগুলো, হ্যাঁ, মানে সেল অ্যাডিশন মলিকুল, এগুলো যেগুলো আছে সেগুলো ডিফেক্টও হতে পারে। হতে পারে। তারপরে দিয়েছে যে ভন উইলিব্র্যান্ডস ডিজিজ। ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8-এর সঙ্গে যুক্ত হয়ে থাকে। এটা একটা মাল্টিমেরিক প্রোটিন, যেটা এন্ডোথেলিয়াল সেল অথবা প্লেটলেট থেকে উৎপন্ন হয়। এটা প্লেটলেট অ্যাডেশনে সাহায্য করে। প্লেটলেট যেখানে যেখানে লাগবে তার উপর অ্যাডেশনে সাহায্য করে। এটার অভাবেও তোমার ব্লিডিং হতে পারে, হ্যাঁ। আর তারপর হচ্ছে দিচ্ছে তোমার উইকনেস অফ দি ক্যাপিলারি ওয়াল। দেখবে ওল্ড এজে অনেক সময় স্পট তৈরি হয় এরকমভাবে, উইকনেস অফ দি ক্যাপিলারি ওয়াল এসে হতে পারে, সেনাইল পারপিউরা। অথবা মনে করো ভিটামিন সি ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে বলে না, আগে, এখন তো খুব কমন নয়, আগে হতো গাম ব্লিডিং বা এগুলো হয়, সেখানে ক্যাপিলারি ব্লিডিং সেরকম হতে পারে। আরও অন্যান্য নানা রকম কেসে হতে পারে, সেগুলো তোমরা মেডিসিন টেক্সটে বা ফিজিওলজি টেক্সটে যা আছে অন্তত পড়ে নেবে। আর যে বইগুলোর নাম করলাম তারা এগুলো দিয়ে দিয়েছে কিছু কিছু, যাতে আর কি পরীক্ষার জন্য কোনো অসুবিধা না হয়। তার মানে এই ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে ব্লিডিং টাইমটা প্রলংড হয়ে যাবে, ব্লিডিং টাইম ইনক্রিজেস। আর ক্লটিং টাইম ইনক্রিজেস ইন ক্লাসিক্যাল হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি আর অ্যান্টিকোয়াগুলেন্ট এক্সেস। ক্লাসিক্যাল হিমোফিলিয়া কার ডেফিসিয়েন্সি থেকে হয়? হিমোফিলিয়া ফ্যাক্টর 8। হ্যাঁ, এটা কাদের হয় সাধারণত? এটা কাদের হয়? হ্যাঁ, এটা আমরা তো সবই তো, আমরা তো ওইটা কোন বিদেশি কোথায় কে 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 ছিল সেটা আমাদের ঐতিহাসিক গুরুত্ব, এটা কিছু বলবে যে এটা হচ্ছে যে মেল পপুলেশনের মধ্যে এটা পাওয়া যায়। হ্যাঁ, খুব কমন ডিজিজ নয়, তাহলেও পাওয়া যায়। এটা মেলদের এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, সেখানে পাওয়া যায় এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, বুঝতে পারছো তো? তারপরে সেটা একটা জেনারেশন গ্যাপ হয়ে আসতে পারে। যেমন এক ব্যক্তির হিমোফিলিয়া আছে, সে তার ক্ষেত্রে ব্লিডিং ডিজিজ থাকে, কারণ তার এক্স ক্রোমোজোমটা সেখানে তার থেকে যে ইনফরমেশনটা আসছে ঠিকমতো তৈরি হচ্ছে না। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ
অথবা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর গ্লোবুলিন, এবং সেখানে যদি তৈরি কম পরিমাণে হয় তাহলে পরে সেক্ষেত্রে তার থাকবে, ব্লিডিং টেন্ডেন্সি থাকবে। ছোট ছোট না, একটু বেশি ডিপ ব্লিডিং হলে পরে সেখানে আসতে পারে। কাজে তার যে হবে, তার যে সন্স যারা হবে, তার ওয়াইফ যদি নর্মাল থাকে, তার সন্স যারা হবে তাহলে পরে তারা কি হবে, তারা নর্মাল হবে একদম, তারা তো শুধু ওয়াই ক্রোমোজোম পাচ্ছে। আর তার যে ডটার যারা হবে তারা সবাই ক্যারিয়ার হবে, কারণ তার থেকে এক্সট্রাক্টাম না আসলে পরে ক্যারিয়ার হবে। এবং ক্যারিয়াররা তারা ফেনোটাইপিক্যালি তারা ফিট। তার পরের জেনারেশনে যদি সেক্ষেত্রে তার ডটাররা যখন করবে, আবার তারা যখন বিবাহ করবে, তখন তাদের যে সন্তানাদি যেটা হবে তাদের ক্ষেত্রে দেখা যাবে এটা অ্যাপিয়ার করতে পারে। সেখানে তোমার হিসাব করে তুমি বুঝে নেবে যে কাদের কাদের হতে পারে। 50% অফ দি সনের ক্ষেত্রে এটা করতে পারে, অ্যাপিয়ার হতে পারে। আর 50% ডটারের মধ্যে 50% ক্যারিয়ার হতে পারে। সেটা তোমরা হিসাব করে এটা দেখে নেবে। এই জন্য একটা জেনারেশন গ্যাপ দিয়ে তারপরে আবার সেই প্রাদুর্ভাব হতে পারে এইভাবে। তারপর এটা হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া। তারপরে যে দিচ্ছে ক্রিসমাস ডিজিজ। ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর 9। তোমাদের এইগুলো সব মুখস্থ করতে হবে, কিছুই কঠিন নয়, বুঝতে পেরেছো? এত জিনিস জানছো আর এই নামে না, এই ফ্যাক্টরগুলোর নামগুলো মুখস্থ করে নিতে হবে। কোনটা ক্রিসমাস ফ্যাক্টর 9, এটাতে ক্লাসিক্যাল, এটা হচ্ছে হিমোফিলিয়া বি, এটা হয়। তারপর তোমার দেওয়া আছে যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি, যেমন ADEK, এই চারটে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। কাজেই কোনো কারণে যদি ভিটামিন কে শরীরের মধ্যে কম প্রবেশ করে, এটা হতে পারে কি, যে হয়তো ডায়েটারি ডেফিসিয়েন্সি রয়েছে, অথবা সেটা অ্যাবজর্পশন হচ্ছে না, নানা রকম ডিজিজ হতে পারে, অথবা লিভার ডিজিজ হতে পারে, যেখানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ঠিকমতো তৈরি হচ্ছে না, সেগুলো হতে পারে। তো ভিটামিন কে এর তো অভাব নেই, কিন্তু ভিটামিন লিভার ডিজিজের জন্য ওগুলো ভালোভাবে তৈরি হতে পারছে না, মলিকুল পাওয়া যাচ্ছে না 2, 7, 9, 10, এবং এগুলোর জন্য ফ্যাক্টর তার সেগুলো হতে পারে। হ্যাঁ, তারপরে যে অ্যান্টিকোয়াগুলেন্ট এক্সেস, হয়তো কারোকে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যার ডোজ এক্সিড করে গেছে বা কোনো কারণে, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। এই ডিটেলগুলো তোমার সমস্ত মেডিসিন বা সমস্ত বইয়ে আলোচনা করা আছে। কাজেই এটা তোমার হয়ে গেল। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সম্বন্ধে বলছে যে ক্যালসিয়াম ক্লটিংয়ে সাহায্য করে বটে, কিন্তু খুব সামান্য পরিমাণ দরকার, তাতে কোনো অসুবিধা হয় না। নর্মালি কোনো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ক্লটিং ফ্যাক্টর বা এগুলো ডিস্টার্বেন্স আসার আগেই তার অন্যান্য ফিচারগুলো ডেভেলপ করে যাবে। হাইপোক্যালসেমিক টিটেনি বা এই ধরনের ফিচারগুলো ডেভেলপ করে যাবে। কাজেই এখানে অনেকটা থিওরিটিক্যাল ব্যাপার। কিন্তু প্লেটলেটের অভাব যদি থাকে তাহলে পরে সেক্ষেত্রে তোমার ক্লটিং টাইম মোটামুটি থাকে। যদিও প্লেটলেট লিপিডের দরকার আছে, অল্প পরিমাণ প্লেটলেট থাকলে সেটা হয়ে যায়। কিন্তু প্লেটলেটের সংখ্যা যদি কমে যায়, বিশেষ করে 80,000-এর সংখ্যা যদি 80,000 পার কিউবিক মিলিমিটার তার সংখ্যা যদি কমে আসে, স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে। বুঝতে পেরেছো? স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে, সেরিব্রাল হেমারেজ যেগুলো হতে পারে। কাজে সেক্ষেত্রে সেটা লেদালও হতে পারে। দেখো না, ডেঙ্গু নিয়ে ডেঙ্গুতে কারো ক্ষেত্রে হয়, খুব রেয়ার, তাহলেও কিছু কিছু ক্ষেত্রে হয়। এবং এই কিছু কারণ আছে এরকম, প্লেটলেটের অভাবে তাদের হেমারেজ হয়ে মৃত্যুর কিছু মাঝে না, আমাদের প্রচুর লোক সংখ্যা কিছু যায় আসে না, কিন্তু তাহলেও তোমার বিজ্ঞানের জন্য জানতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখন তোমাদের আমি আলোচনা করে দিলাম, মোটামুটি নিশ্চয়ই বুঝতেও পেরেছো। এইবার তোমরা গিয়ে এটা ওনার কাছ থেকে সব শিখে নাও। হ্যাঁ, এরপরে শেষে 3 দিনের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হতে পারে, বা তোমাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে পরে তোমরা কি হিমোগ্লোবিন তোমাদের হয়নি, তাই না? হ্যাঁ, হিমোগ্লোবিনটা তোমাদের হয়নি, তাহলে পরে তোমার হিমোগ্লোবিনও হতে পারে। যাও।